দেশ এক ভোট, এটার দিকে আরও এক ধাপ এগোলো। এই যে ভারতবর্ষে এক দেশ এক ভোট কতটা দরকারি, কারণ আমরা দেখছি আমাদের যে রাজ্য সরকার রয়েছে তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু বিরোধিতা করছে। কেন বিরোধিতা করছে? এই যে আইনত যে বিষয়গুলো রয়েছে নির্বাচন ক্ষেত্রে, সেই বিষয়গুলো একটু আমরা জেনে নেব। হ্যাঁ, নমস্কার, জয় শ্রীরাম। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এই যে এক দেশ এক ভোটের যে ব্যাপারটা, এটা যদি আপনি সংবিধান মোতাবেক দেখেন বা আমাদের দেশের গণতন্ত্রের কারণে নির্বাচন প্রসিডিওরিক্যালি সেটা খুবই ভালো একটা মানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মাসছে। কারণ আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়াটা, মানে ধরো রুল অফ ল যেটা আমরা বারবার চাই, বা ভোটাধিকার যে রাইট বা গণতান্ত্রিক যে অধিকার সুরক্ষাটা আমরা চাই, সেটার কিন্তু রক্ষা হচ্ছে না। এটা আমরা বারবার দেখেছি। মানে ভোটাধিকার যে তোমার রাইটটা, একটা মানুষ তার ভোটাধিকার রাইট প্রয়োগ করবে, প্রয়োগ করে সরকারকে নির্বাচন করবে এবং সেই সরকার ক্ষমতায় থাকবে। নারী সুরক্ষা, শিশু সুরক্ষা থেকে শুরু করে দেশের যাবতীয় দ্রব্যমূল্য বৃদ্ধি থেকে শুরু করে A to Z, সেইভাবে আমরা সরকারটাকে কিন্তু চুজ করছি। কিন্তু সেই সরকার চুজিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ছাপ্পা ভোট, রিগিং, পোলিং এজেন্ট বসতে না দেওয়া। আমরা উপনির্বাচনের ক্ষেত্রেও গিয়েও কিন্তু আমরা দেখেছি যে কিভাবে সেই সরকার পক্ষ ভোটগুলোকে রিগিং করে তোলামূল, কিন্তু মানে বারংবার সেই ভোটগুলোকে, মানে যে ছাপ্পা ভোটগুলো হচ্ছে সেগুলোকে কিভাবে প্রশ্রয় দিয়ে গেছে। ফেক আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে A to Z হয়েছে। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে নিরাপত্তা রক্ষা। নিরাপত্তা বাহিনীটা কিন্তু যতই আজকে কেন্দ্রীয় মানে ফোর্স থাকুক না কেন, সেটা কিন্তু এই যে এরিয়া ডমিনেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু বারবার করে কন্ট্রোল করছে কিন্তু রাজ্য সরকার। এবং প্রথমত সেই কারণে নিরাপত্তা রক্ষার কারণে প্রচণ্ড ভালো এটা, এই যে এক দেশ এক ভোট, এটা প্রথম। এবং দ্বিতীয়ত একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আছে, সেটা হচ্ছে খরচ। একটা ইলেকশন কমিশনারে তো একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় প্রতিবার যখন এই যে রাজ্যের আলাদা করে ভোট হচ্ছে, কেন্দ্রের ভোট, এটা যেটা এটার কারণে বিধানসভা আর লোকসভা যখন একসাথে যদি ইলেকশনটা হয়, তাহলে খুব ভালো হয় কি আমাদের যে মানে খরচটা, তাহলে দেশেরই তো মানে সম্পদ, মানে দেশেরই তো খরচ, সেই টাকাটা অন্য কোনো সোর্সে মানে ব্যয়, যেটা ব্যয়বহুল একটা বিরাট একটা মোটা অঙ্কের টাকা, সেটা একটা ভালো কোনো উন্নতির কারণে আমরা দেশের জনগণের উন্নতি সাধন, নারী সুরক্ষার, নারী কল্যাণ বা শিশু কল্যাণ বা হাসপাতাল, যে ইম্পর্টেন্ট মানে যে জায়গাগুলো দুর্বল জায়গা এবং দুর্বল সেকশন অফ দ্য সোসাইটি যাদেরকে রক্ষা করা দরকার, তাদের ক্ষেত্রে অনেকটা লাভজনক হয়। কী ক্ষেত্রে? কারণ এই খাতে ব্যয়টা হয় টাকাটা। তাহলে এক দেশ এক ভোট খুবই যুক্তিবহুল। এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে গণতান্ত্রিক, মানে আমরা গণতন্ত্রের রুল অফ ল যেটা আমরা বলি, যে তোমার ভোটাধিকার রাইট, তুমি ভোটাধিকার রাইটটাকে প্রয়োগ করো। বা আমরা এটাও মানে যে ক্ষেত্রে বলি যে আমরা ভোটাধিকার রাইট ঠিকঠাকভাবে প্রয়োগ করতে পারছি না, তাকে কিন্তু যদি ভোট দেওয়া হচ্ছে, মানে যদি সে নিজে যাচ্ছে একদিন ভোট কেন্দ্রে ভোট দিতে নিজের বুকের জোরে, পরের দিন তাকে খুন হতে হচ্ছে। দেখছি আমরা তার বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। উই আর সিইং, আমরা সেটা উইটনেস করছি। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা খুব ভালো প্রসেস। এক দেশ এবং এক ভোট যদি এটাকে বাস্তবায়ন যখন হবে, তখন অবশ্যই মানে আইনত আমাদের লাভ হবে এবং গণতান্ত্রিক দেশের স্বাধীন গণতন্ত্রের মানুষ হিসাবে আমরা অবশ্যই একটা বেনিফিটের জায়গায় যাব। এবং আজকে আরও একটি বড় খবর হচ্ছে, এই খবরটা বাদে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন। যে পার্থ চট্টোপাধ্যায় মামলাকে ঘিরে বহু তর্ক বিতর্ক হয়েছিল এবং পার্থ চট্টোপাধ্যায় ফেব্রুয়ারির প্রথমের দিকে জামিনে ছাড়া পেতে চলেছে। এই বিষয়টা নিয়ে যে এই আইনত কী বিষয় রয়েছে সেগুলো একটু জেনে নেবো। কারণ আমরা দেখেছিলাম অর্পিতার জামিনের সময় কিন্তু বলেছিল পার্থ চট্টোপাধ্যায় যে অর্পিতাকে চেনে না। দেখুন, কে কাকে চেনে না চেনে, তারা যদি একটা ক্রাইমের অ্যাকিউজড হয়ে থাকে, কার সাথে কার ব্যক্তিগত সম্পর্ক সেই ব্যাপারে অন্তত আমি কোনোদিন কমেন্ট করিনি। অনেকে, হ্যাঁ, রাজনীতি এমন একটা জায়গা যেখানে ব্যক্তিগত জিনিস নিয়ে কমেন্ট করা, কারণ একজন নারীর সম্মানহানি করার মতন কথা, সেইটা ভাবে আমি কোনোদিনই কাউকে ছোট করে সেই কথা বলি না। রাজনীতি, আমরা সুস্থ রাজনীতি, সুস্থ গণতন্ত্র মানে আমরা সেটাই বুঝি। আমরা রাজনীতিক দিক থেকে কাউকে অ্যাটাক করতে পারি, মানে রাজনীতিক ভুল ত্রুটিটা, এটাই কিন্তু রাজনীতি, এটাই কিন্তু শাসক। মানে একটা গণতন্ত্রে যেমন শাসক থাকবে এবং মানে বিরোধী পক্ষ থাকবে, এটা যেমন একটা সুস্থ গণতন্ত্রের রুল, সেরকম বিরোধীকে খুন হতে হবে না, বিরোধীকে গুলি মেরে খুন করে দেবো, কেউ বিরোধিতা করলেই তার মুখ বন্ধ করে দেবো, তার ঘরের মা বোনকে তুলে এনে ধর্ষণ করে দেবো, এই রাজনীতিতে আমি বিশ্বাস করি না। তাহলে আমি বলবো না যে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা দেবীর যদি কোনো সম্পর্ক থেকে থাকে, সেটা যদি অ্যাকিউজ হিসেবে তারা কিভাবে কানেক্টেড একটা ক্রাইম ঘটানোর পিছনে, সেইভাবেই তো তারা 34-এ জড়িত হয়েছে। তো সেটা অবশ্যই তদন্তকারী সংস্থা দেখবে, কে কাকে কতটা চেনে না চেনে। ব্যক্তিগত পরিসরের থেকেও বড় কথা, ব্যক্তিগত সম্পর্ক কারোর সাথে কারো থাকতেই পারে, সেটা তার মানে এটা নয় যে সে তার সঙ্গে ক্রাইম পার্টনার হিসেবে কাজ করবে। তারা একসঙ্গে অর্থটা তছরূপ কতটা করেছে, তারা একসঙ্গে কতটা দুর্নীতি করেছে, সেটা আমাদের দেখার
প্রয়োজন, কারণ আমাদের দেশের সম্পত্তি কতটা লুণ্ঠিত করেছে, আমাদের সাধারণ মানুষের যে করের টাকা সেগুলো কতটা মিসইউজ হয়েছে। তো সেই ক্ষেত্রে অর্পিতা দেবী জামিন পেয়েছেন। আজকের দিনে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন যে কারণে পেয়েছে সেটা ওনার 73 ইয়ার্স এজ ছিল। তার লয়ার এটাই বলেন যে আমার মক্কেলের 73 বছর বয়স, উনি বিভিন্ন শারীরিক অসুস্থতাজনিত কারণে ভুগছেন এবং সেই কারণে তার হেলথ গ্রাউন্ডে উনি বিলটা প্রে করেছেন। এবার মহামান্য কোর্ট যেটা বুঝেছেন সেটা মহামান্য কোর্ট অবশ্যই করবেন। এবং দেখুন, আমরা যেটা জানি আইনে আমরা ডিলে অন ট্রায়ালের বেসিসে বা অনেক কারণ আছে, জামিন পাওয়া মানেই কিন্তু সে পুরোপুরি ক্লিন চিটেড হয়ে গেল বা তার বড় মাল্য পড়ানোর মতন এরকম ব্যাপারটা, এরকম কনসেপ্টটা একেবারেই নয়। আমাদের অ্যাপেক্স কোর্ট মানে তথা মহামান্য সুপ্রিম কোর্ট বারবারই জামিনের ক্ষেত্রে এরকমই আবেদন বারবার রেখেছেন যে জামিন দেওয়া হোক, একটা টাইমের পরে এতদিন কাউকে ঢুকিয়ে রাখা যাবে না, ডিলে অফ ট্রায়াল যদি হয় বা অসুস্থতার গ্রাউন্ড বা যেটাই হোক গ্রাউন্ড, কারণ ইনভেস্টিগেটিং এজেন্সি তো তদন্ত করছে। আর রইল বাকি আর যে সিবিআই এর মানে যে নিম্ন আদালতে যে কেসগুলো চলছে ধরো পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবং সিবিআই এর মামলা এবং নিম্ন আদালতে কিছু মামলা পেন্ডিং, সেগুলোতে জামিন এখনও বাকি আছে। সেগুলোতে জামিন হলে সেটা মানে অবশ্যই সেটা ইনভেস্টিগেটিং এজেন্সি দেখবে যে সেই কেসগুলোর ক্ষেত্রে কতটা কি তার বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষভাবে মানে পজিটিভলি কী পাওয়া যাচ্ছে কী পাওয়া যাচ্ছে না সেটা, এবং ট্রায়াল প্রসেস যাতে কোনোভাবে হ্যাম্পার না হয়। ডেফিনেটলি কোর্ট একটা কন্ডিশন তো দেবে, মানে আমরা জানি যে একটা যে কোনো জামিনই কিন্তু সবসময় সাবজেক্ট টু সাম কন্ডিশন ছাড়া কিন্তু কোনো জামিন হয় না। মানে কি কন্ডিশন, মানে ধরো তুমি এভিডেন্সগুলোকে ট্যাম্পার করবে না, তুমি উইটনেসদেরকে ইন্টিমিডেট করবে না, যদি তুমি করো ইট ইজ সাবজেক্ট টু ক্যান্সেলেশন। তো সেই ক্ষেত্রে ডেফিনেটলি মহামান্য কোর্টের উপরে ভরসা তো আমাদেরকে রাখতেই হবে। আলটিমেটলি জুডিশিয়ারি হচ্ছে লাস্ট আমাদের রিসর্ট, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট। তো সেই ক্ষেত্রে জুডিশিয়ারি যদি এটা মনে করে ডেফিনেটলি একটা ভালো কন্ডিশন কিছু দিয়ে থাকবে, যে কন্ডিশনগুলো অ্যাভয়েড বাই করতে হবে। উনি যদি মনে করেন যে উনি বেরিয়ে মদন মিত্র মহাশয় যেমন বলেছেন, মানে অনেকেই যেটা বলছে যে উনি বলছেন, এই বিষয়টাই সংযুক্ত দিয়ে একটু আসতে চাই। মদন মিত্র কিন্তু বলেছিলেন যে আমাকেও ধরে রাখা হয়েছিল, কিন্তু কতদিন কোন জেলে ধরে রাখতে পেরেছে। আমরা কিন্তু অনুব্রত মণ্ডলের ক্ষেত্রেও সেটা দেখলাম, আবার স্বমহিমায় নিজের জেলায় ফিরে এলো। তাহলে কি পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রেও আমরা এটা এবার দেখতে চলেছি? দেখুন, আজকে সত্যি কথা বলতে এই তোলামূল যে দলটা, তারা যে জেল থেকে বেরিয়ে হুমকি দিচ্ছে আর নতুন কি, এটা তো সত্যি, এটা মানুষের ক্ষেত্রে একটা ফেদ বলুন, মানুষ তো হতাশ, এটা তো বলতে কোনো বাধা নেই। কারণ আমি আইনের ছাত্রীর আগেও একজন নারী, এবং সবচেয়ে বড় কথা আমি একজন ভারতবাসী, এবং সাধারণ জনগণের মধ্যেকার যে আবেগ আকাঙ্ক্ষা বিশ্বাস সেটা আমার মধ্যেও আছে। আমি আইনজীবী বলে বিশাল বড় কেউ কেটা নই, এটা আমার প্রফেশন মাত্র। তার মানে আমি মানুষ নই, আমার মধ্যে মনুষ্যত্ব বিশ্বাস আবেগ এগুলো সব আমি বাদ দিয়ে ফেলেছি, এটা একেবারেই নয়। তো সেই ক্ষেত্রে মানুষ তো অবশ্যই হতাশ, কারণ বারে বারে তোলামূলের নেতারা যখন বেরিয়ে এই যে হুঙ্কার এবং হুমকিগুলো দিয়ে গেছেন, এই হুমকি তো আমরা আবার পাবো বলেই আশা রাখছি। সেই হুমকি হয়তো অবশ্যই, কারণ বারবার যখন এসছে, কিন্তু সেটা কি কাম্য? সেই সাহসটা কেন তাদের থাকে না যে আমরা এত টাকার আর্থিক তছরূপ করে আমরা এত বড় অন্যায় করার পরেও আমরা স্বমহিমায় বেরিয়ে যাব একদিন জেল থেকে, এবং বেরিয়ে গিয়ে আমরা সেই আগের রূপে ফিরে যাব? এটা যদি হয় সেটা সত্যি গণতন্ত্রের জন্য লজ্জার, এবং সব, কারণ তারা তো গণতান্ত্রিক একটা পদ, মানে গণতান্ত্রিক সেই পোস্টটাকে ইউজ করেই তো তারা আজকে এই জিনিসটা করেছেন। মানে কি, মানুষকে ঠকানো। আলটিমেটলি তোমার আমার অর্থ, সাধারণ মানুষের ট্যাক্সের অর্থ তো মানুষকে ঠকানো, সেটা মানুষ কখনোই ছেড়ে দেবে না। মানুষ তাদের ভোটাধিকারের মাধ্যমে সেটা ডেফিনেটলি দেখে নেবে, কারণ মানুষ যখন রিভেঞ্জ নেবে সেটা কিন্তু খুব সাংঘাতিক, মানুষ কিন্তু সেই রকমভাবে দেখেই কিন্তু রিভেঞ্জটা নেবে। আর রইল বাকি যদি উনি এরকম থ্রেট বা হুঙ্কার সেই জায়গাটা যদি আসে, তাহলে অবশ্যই বেল ক্যান্সেলেশনের জন্য আবেদন করতে হবে প্রপারলি। আর কি বলা যায়, আইনত, কারণ আইনের হাতটা দেখুন অনেক লম্বা, আইন মনে করলে অনেক কিছুই করতে পারে। মানুষ আশাহত, এটা তো সত্যি, মানুষ হতাশ, এটা তো সত্যি। মানুষের আবেগ তো আর আমি আইন দিয়ে বা আইনের দুটো কথা বলে কন্ট্রোল করতে পারবো না। মানুষ যদি আবেগভূত হয়ে থাকে, মানুষের বিচার, ওইটাই বললাম, ভোটাধিকার রাইটের মাধ্যমে বা সেই রকমভাবে ডেফিনেটলি মানুষের সরকার বদলানোর চেষ্টা করা, সেটা মানুষ ডেফিনেটলি করা উচিত।